গত 1 মাস ধরে এই দেশে আমার মাথার উপরে শেখ হাসিনা নাই, এর চেয়ে বড় স্বস্তি আর কি হইতে পারে ভাই? একজন সাংবাদিক হিসেবে বলেন, একজন মানুষ হিসেবে বলেন, একজন মানে বাজার করার লোক হিসেবে বলেন, কেরানি হিসেবে যে হিসেবে বলেন, এর চেয়ে বড় স্বস্তি আর কি হইতে পারে? মাসুদ কামাল, যেটা আপনি শুরু থেকে বলছিলেন যে এই যে সরকার 1 মাস কয়েকদিন আছে অন্তর্বর্তীকালীন সরকার, এই সময়ে মানে আপনি বা জনগণ আসলে কতটা স্বস্তি বোধ করছে সেটা একটা বড় প্রশ্ন আপনি বলেছেন। আপনার কাছে ওটাই জানতে চাই, আসলে আপনি কি স্বস্তি বোধ করছেন? দেখেন, আপনি একজন লোককে যত আরামই রাখেন, যদি বেহেশতেও নিয়ে যান, তাহলে সে বলবে গরম নাই কেন। বুঝলেন ব্যাপারটা? আপনি দেখেন যত আরাম, এটা হিউম্যান নেচার, যত আরামই রাখেন সে কিন্তু ওইখানেও কিছু প্রবলেম খুঁজে বের করবে। এখন আমাকে যদি বলেন স্বস্তি বোধ করছেন কিনা, ভাই গত 1 মাস ধরে এই দেশে আমার মাথার উপরে শেখ হাসিনা নাই, এর চেয়ে বড় স্বস্তি আর কি হইতে পারে ভাই? একজন সাংবাদিক হিসেবে বলেন, একজন মানুষ হিসেবে বলেন, একজন মানে বাজার করার লোক হিসেবে বলেন, কেরানি হিসেবে যে হিসেবে বলেন, এর চেয়ে বড় স্বস্তি আর কি হইতে পারে? তো এই দিক দিয়ে আমি মহানন্দে আছি। যেই আপনি আমাকে মহানন্দে রাখলেন, তখনই কিন্তু আমি অন্য অন্য প্রবলেমগুলি খুঁজে আরম্ভ করব, যে ওইটা নাই কেন, সেটা নাই কেন, বাজারের দাম বেশি কেন, পুলিশ নাই কেন, আর বিকালবেলা মানে রাত 10টার পরে ট্রাফিক পাই না কেন। তো এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো কি অপ্রয়োজনীয় প্রবলেম? তাও কিন্তু না, তাও কিন্তু না। তো একদিক দিয়ে মহাস্বস্তিতে আছি, আরেক দিক দিয়ে আমরা তো আরও স্বস্তি চাই। মানুষের তো চাওয়ার কোনো শেষ নাই, এবং মানুষ একটা অতৃপ্ত প্রাণী বাই নেচার, সে কখনোই তৃপ্ত হয় না। যখনই আপনাদের কিছু দিবেন সে আরও কিছু চায়। হ্যাঁ, তখন বলবে যে এত ভালো কেন, এটাও বলবে। তো সেই হিসাবে আমরা আরও কিছু চাই। যেমন আমি তো এই সরকারের কাছে বলি, ওনারা কিছু সংস্কার করবে, কিছু দিক নির্দেশনা দিবে, ভবিষ্যৎ যাতে আর কেউ ফেসিবাদী হইয়া না উঠতে পারে সেই জন্য ব্যবস্থা করবে, এগুলো সবই চাই। আবার যখন খুব লজিক্যাল হয় তখন বলি না, রাতারাতি চাই না, তবে এটা যে তারা করার চেষ্টা করতেছে তার শুরুটা দৃশ্যমান হোক, এটা চাই। এভাবে বলি। যখন বা ঠিক আছে এই দৃশ্যমান করে দিলাম, তারপরে বললাম কি ভাই বাজার দর তো আপনি কিছু করতে পারলেন না, পারে নাই। তারপরে বললাম বিদ্যুৎ তো কিছু করতে পারলেন না, ওটাও পারে নাই। এখন এটা কি আগের ব্যর্থতার ধারাবাহিকতা, নাকি আপনারা পারছেন না? এটা ব্যাখ্যা করার জন্য কিন্তু সময় আসবে, আরও টাইম লাগবে, হয়তো ব্যাখ্যা করতে যাবে। আইন শৃঙ্খলা কিছু তো করতে পারলেন না ভাই, থানায় গেলে পরে পুলিশ বলে লেখা যান, আর কিছু করে না। এটা কিন্তু হচ্ছে। চাঁদাবাজি বন্ধ তো করতে পারেন নাই, কেন পারেন নাই? এখন এই প্রশ্নগুলো যদি আমি করি, তাহলে হয়তো আপনি বলবেন ভাই 1 মাসের সময় দিতে যাবেন না, 1 মাসের সময় দিবেন না, মাত্র 1.5 মাস হয়েছে, দেখেন না আর কিছুদিন। তো ঠিক আছে দেখবো। তখন আমি আবার পাল্টা প্রশ্ন করি, ভাই বলেন আপনি কতদিন দেখবো? তখন আবার আপনি কিছু বলতে পারেন না, এবং ওনারাও কিছু কিন্তু বলে না যে আমাদের আপনারা কতদিন দেখবেন। ওনাদের মধ্যে 2-1জন উপদেষ্টার কথাবার্তা আমার কাছে মনে হচ্ছে ওনারা মোটামুটি একটা মজা পেয়ে গেছেন, বোধহয় আমাদেরকেও সময় নিয়ে প্রশ্ন করতে পারবে না, আমরা যতদিন পারি থাকবো। কিন্তু ওনাদের প্রত্যেকটা লোককে আমি মনে করি, প্রত্যেকটা লোক ইনক্লুডিং ডক্টর ইউনূস, আমি মনে করি ওনাদের মাথার মধ্যে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে একবার চিন্তা করা উচিত যে আমি কিন্তু ইলেক্টেড না, আমি কিন্তু জনগণের প্রতিনিধিত্ব করি না, আমি বাই চান্স এখানে এসেছি, আমি বাই চান্স এখানে এসেছি। যখন উপদেষ্টাদের তালিকা হচ্ছিল তখন আমাকে যে নিয়ে আসছে, আমি দেশের বেস্ট, এটা বিচার করে কেউ আনে নাই। যিনি বিচার করেছেন ওনার মনে হয়েছে যে পরিচিতদের মধ্যে কে আছে, তখন আপনাকে বলতে বলা হলো যে আমি একটা টিভি করবো, ভাই আমাকে কোথাও নিউজ এডিটর দেন তো। আপনি আমাকে একটা তালিকা ধরাই দিলেন, আমি এখান থেকে বেরিয়ে যেতে যেতে আপনি বলবেন ভাই শুনেন ওইটা না, আরও 2-1জন আছে, কিন্তু বলবেন না আপনি, কারণ আপনি কিন্তু ইনস্ট্যান্ট 10 জনের নাম বলতে পারবেন না এতদিন কাজ করার পরেও। তো ওনারা তো মাঝে মাঝে কোনো প্ল্যানিংই ছিল না যে আমি এই কাজটা করতে যাচ্ছি, তখন আবার তাড়াতাড়ি নাম দিতে হয়েছে। তো নাম তো ওইভাবে আসছে, কী করবে? ঠিক আছে, আমি চাকরি করতাম গ্রামীণ ব্যাংক, আমি গ্রামীণ ব্যাংকে ছিলাম, গ্রামীণ ব্যাংক থেকে 5 জনকে নিয়ে আসি। অথবা আমার সঙ্গে না ওই ক্লাবে সঙ্গে দেখা হইতো, তাকে নিয়ে নেই। অথবা আমার এলাকায় চট্টগ্রামে, আমি চট্টগ্রাম থেকে 5 জন নিয়ে আসি। ভাই লোকে দেখলে বলে না, ফান করে তো বলে, ফানকে বলে না, যেটা এনজিও গ্রাম উপদেষ্টা পাইছি, কিছু এনজিও আর কিছু গ্রামীণের গ্রাম, আবার আরেকটাও চট্টগ্রাম, আবার চট্টগ্রামও আছে, সবগুলো এনজিওগ্রাম। এনজিওগ্রাম যার করে তার তো অবস্থা গিয়ে ডাক্তার সাহেব জানে, হাঁপাইতে থাকে, হাঁপানিও আছে, অনেক আসে ঝিমায়,
সব মিলে একটা কিছু পাইছি আর কি আমরা। তো এখন এইভাবে সমালোচনা না করলেও চলে, বাট আমি বললাম যে এটা হিউম্যান নেচার। কিন্তু তো আলটিমেটলি আমার মনে হয় যে এইগুলি না ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে গেলে ভালো হতো। যদি এমন হতো যে দু একজন লোককে আমি নিলাম, পরে আবার বাদও দিয়ে দিলাম, সমস্যা তো নাই কোনো। আমি তো একটা বড়ো কাজ করতে নামছি। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, নাম ধরেই বলি, যেটা আমার পুরনো স্বভাব আর কি, আমি তো আর নাম না বলতে কোনো দ্বিধা করি না। এই যে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা, গুড ফর নাথিং, জাস্ট গুড ফর নাথিং। আমি মনে করি ওনার স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণাই নাই। ওনারা বানাই দিয়েছেন স্বাস্থ্য বিষয়ক সর্বোচ্চ পদে ওনারা বসাই দিয়েছেন। কেন বসাই দিয়েছেন? আপনার সঙ্গে গ্রামীণে চাকরি করতো, এই তো যোগ্যতা তার। আপনার সঙ্গে গ্রামীণে ছিল, আপনার সহকারী ছিল, নিয়ে আসছেন এখানে। কেন নিয়ে আসছেন? কেন নিয়ে আসছেন? আপনি ইচ্ছা আপনি নিয়ে আসতে পারেন? নো, আপনি ঈশ্বর না তো ভাই। আপনি কি ঈশ্বর? আপনি যাকে ইচ্ছে তাকে নিয়ে আসবেন? সে কি বেস্ট? বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি বেস্ট হেলথ মিনিস্টার ছিল এস.এল. সেন, যেটা নাকি গত আওয়ামী লীগ সরকারের আমলে ছিল। সে কিছু কাজ করতেছিল, তাকেই রাখতেন, এর চেয়ে 100 টাইমস বেটার হতো। তো কি হয়েছে? তার দোষ কি? তার আওয়ামী লীগ গভর্নমেন্ট নিয়ে আসছে। কারণ আওয়ামী লীগ গভর্নমেন্ট সবগুলি শেখ হাসিনা বুঝলাম ইবলিস, ধরলাম কথা কথা, সে সবগুলি খারাপ লোক নিয়ে আসছে, আপনি সব ফ্রেশটা নিয়ে আসছেন। এইভাবে হয় না। আমার কথা হলো কি, আপনি ভালো লোক খুঁজতেন, দুদিন সময় নিতেন, ওকে আপাতত বসাইতে হবে, বসাইলেন, দুদিন পরে সরাই দেন।